সাভারে দেশ টিভির সংবাদকর্মীর উপর মাদক কারবারিদের হামলার রিপোর্টার ও ক্যামেরা পার্সন রক্তাক্ত, 4 জন আটক। শিশু রামেসা হত্যার বিচার দাবিতে নানা কর্মসূচি, বাসার সামনে মানববন্ধন সমাবেশ, সর্বোচ্চ শাস্তি চেয়ে মিরপুরে সড়ক অবরোধ। নজরুল জয়ন্তী উদ্বোধন করতে কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন খাল খনন কর্মসূচিতেও। পুরো জেলায় 7 রব। স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যযুগীয় মন্তব্য সরকারের আদর্শিক দেউলিয়াত্ম, বলছে জামায়াত রামেসা হত্যা দ্রুত বিচার নিশ্চিতের দাবি এনসিপির। এবং হাম উপসর্গ নিয়ে আরও 11 জনের মৃত্যু, নতুন রোগী 1315, হাসপাতালে রোগীর চাপ, ঈদের শিশুদের নিরাপদে রাখার পরামর্শ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। সংবাদ সংগ্রহে গিয়ে সাভারের আইচা নোয়াদ্দায় মাদক কারবারিদের হামলায় আক্রান্ত হয়েছেন দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান। একটি গ্যারেজে আটকে রাখা গুরুতর আহত রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কায়ুমকে উদ্ধার করেছে পুলিশ। হামলায় দেশ টিভির গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে মাদক সিন্ডিকেটের সদস্যরা। সিন্ডিকেটের হোতা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে 4 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে মাদকের সয়লাব সাভার পৌরসভার শাহীবাগ, আইচা নোয়াদ্দা, রাজাসন সহ আশপাশের পুরো জনপদ। এ বিষয়ে সংবাদ সংগ্রহে শুক্রবার দুপুরে সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় যায় দেশ টিভির অনুসন্ধানী টিম। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীদের হামলায় আক্রান্ত হন দেশ টিভির সংবাদকর্মীরা। এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আইচা নোয়াদ্দা এলাকার প্রধান সড়ক থেকে দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কায়ুমকে জিম্মি করে তুলে নিয়ে যায়। স্থানীয় একটি গ্যারেজে আটকে রেখে তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি নির্যাতন চালায়। এ সময় দেশ টিভির গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়। ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড নিয়ে যায় মাদক সিন্ডিকেটের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাভার থানা পুলিশ, যান স্থানীয় সংবাদকর্মীরা। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় একটি রিকশার গ্যারেজ থেকে দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কায়ুমকে উদ্ধার করা হয় ক্যামেরা ও ট্রাইপড। ঘটনাস্থলে তাৎক্ষণিক 4 জনকে আটক করলেও পুলিশের অভিযানের খবরে পালিয়ে যায় মাদক সিন্ডিকেটের হোতা শামীম সহ সহযোগীরা। আমরা এই মাদক ব্যবসায়ীদের যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং সাভারের মতো জায়গায় মাদক ব্যবসায়ীরা এভাবে তাণ্ডব চালাবে পুলিশের সামনে। এই শামীমের বিরুদ্ধে আপনি জানেন যে তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় তার ছবি রয়েছে এবং পুলিশের বিভিন্ন পরিচয় দিয়ে তিনি ডাকাতি করেন, ছিনতাই করেন এবং পুলিশ পরিচয় দিয়ে তিনি বিভিন্ন রকমের মাদক ব্যবসার সাথে জড়িত। দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেটের কাছে পৌর এলাকাটির বাসিন্দারা জিম্মি থাকলেও প্রাণ ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না বলে জানিয়েছে এখানকার সাধারণ মানুষ। আহত সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও মনিরুল হক কায়ুমকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন 4 জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ওনারা বলেছিলেন যে ওনাদের ক্যামেরা মিশন ছিল, ক্যামেরা উদ্ধার করা হয়েছে, প্লাস হচ্ছে যে আনুষঙ্গিক আরো জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। বাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ক্র্যাব। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। একটা ফ্রিডম দিন তো। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। শিশু রামেসা ধর্ষণ ও হত্যার ঘটনায় 3 দিন পেরোলেও থামেনি ক্ষোভ। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মানববন্ধন আর সড়ক অবরোধ করে বিক্ষোভ জানায় নানা শ্রেণী পেশার মানুষ। বিচারের দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। বলেন, বিচার ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান আসে সব কর্মসূচি থেকে। শিশু রামেসা ধর্ষণ ও হত্যার ঘটনার 3 দিন পরও রাজধানী জুড়ে চলছে প্রতিবাদের ঝড়।
জুমার নামাজের পর পল্লবীতে রামিসার ভাড়া বাসার সামনে থেকে শুরু হয়ে মিরপুর 10 গোল চত্বরে আসে বিক্ষোভ মিছিল। আশপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। এতে প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। বিচারের দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। আমরা কেন আন্দোলনে নামবো? দেশ আমাদের আইন দিবে, আমরা আইন মানবো। আইন কি আমাদের কি বিচার দেওয়া হয়েছে? কেন এটা দেরি হচ্ছে বিচার করতে, এটা আমরা সরকারের কাছে জানতে চাই। আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং এটা খুব দ্রুত বিচার চাই। এই বিচার দ্রুত কার্যকর না হওয়া পর্যন্ত আমরা এরকম কর্মসূচি দিয়েই যাব। আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা সম্পর্কে সবকিছুই আছে, কিন্তু এটার কোনো বাস্তবায়ন নাই। বলেন, বিচার ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। আমরা জানতে চাই যে আসিয়ার ঘটনা পরিপূর্ণভাবে তদন্ত হওয়ার পরেও কেন তার ধর্ষককে ফাঁসি দেওয়া হইল না। দ্রুত এ বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গুলশানে মানববন্ধন করে গুলশান সোসাইটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন নারী সংগঠনও। এদিকে সকালে রামিসার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা গেলে আইনের প্রতি মানুষের আস্থা ফিরবে। এখানে আমরা মনে করি এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। আমাদের এখন যেটা দরকার, আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেছে। রামিসার বাবা দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। আমার মুখ যেন খালি না হয়ে যায়, কোনো বাবার যেন আত্মনাদ না করতে হয়। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে এই ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং দ্রুত শাস্তি নিশ্চিতে প্রয়োজনে আইনের সংশোধনের দাবি স্থানীয়দের। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। 13টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে চেক হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সহ 13টি সিটির মেয়র ও প্রশাসকরা উপস্থিত ছিলেন। পঁচিশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। দুদিন আগেই শুরু হবে নজরুল জয়ন্তী উৎসব। উদ্বোধন করতে শনিবার ময়মনসিংহে ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সর্বত্রই এখন উৎসব মুখর পরিবেশ। নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে উৎসবের আমেজ। 25শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। নজরুল জন্মজয়ন্তী উৎসব উদ্বোধন করতে শনিবার ময়মনসিংহের ত্রিশাল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে পুরো ময়মনসিংহ নগরীতে এখন উৎসবের আমেজ। ময়মনসিংহের ত্রিশালে নজরুল উৎসব ও বইমেলার উদ্বোধন করবেন তিনি। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। সভাস্থল ঘিরে তৈরি হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। গুরুত্বপূর্ণ সড়কে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। শহরের মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। প্রাণের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবার ত্রিশালবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আগামীকালকে এই জন্মজয়ন্তী অনুষ্ঠানটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, কালকে আসবেন। সেই হিসেবে আমরা ত্রিশালবাসী অনেক আনন্দিত, অনেক গর্বিত। ওনার কাছে দাবি করতেছি আমাদের ত্রিশালে কবির নামে যেন একটি কবি নজরুল মেডিকেল কলেজ ঘোষণা দিয়ে যান, এই প্রত্যাশা রাখতেছি। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত কোনো নিরাপত্তামূলক শঙ্কা নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ সহ বিজিবি, র্যাব এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সেস এখানে ডিপ্লয় থাকবে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ময়মনসিংহ নগরী জুড়ে বিরাজ করছে উৎসবের আবহ। সাইফুল রিপন, দেশ টিভি নিউজ ডেস্ক। কবি নজরুলের চেতনায় উজ্জীবিত হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালায় 3 দিন ব্যাপী কাজী নজরুলের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। বলেন, কৈশোরে যারা নজরুলকে পড়ে তাদের মধ্যে দেশপ্রেম, কবিতাপ্রেম, সর্বোপরি দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার প্রেরণা জেগে ওঠে। নজরুল চর্চা করার মধ্য দিয়ে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল, আমাদের জাতির ইতিহাসে যতগুলি গুরুত্বপূর্ণ ভালো ভালো ঘটনা ঘটেছে, আমরা তা বুঝতে পারি আর না পারি, তার মধ্যে কিন্তু নজরুল চেতনার একটা বিরাট অবদান ছিল। সেটা মুক্তিযুদ্ধ হোক, সেটা ভাষা আন্দোলন হোক, সেটা 69-এর গণ অভ্যুত্থান হোক, এমনকি আমাদের সর্বশেষ 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে আত্মত্যাগের যে প্রেরণা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে লড়াই, এর নেপথ্যে যে মনোজগৎটা কাজ করে, বুক চিতিয়ে গুলি বরণ করে নেওয়ার সাহস, এর নেপথ্যে কিন্তু সমাজ জগতে নজরুলের উপস্থিতি কিন্তু টের পাওয়া যায়। ধর্ষণের শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দেয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সরকারের আদর্শিক দেউলিয়াত্ম, সস্তার রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতার বহিঃপ্রকাশ। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। রামিসার ধর্ষণ হত্যা দ্রুত বিচার এবং এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এ দাবি জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মুখ্য সংগঠক সার্জিস আলম। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তারা। আজকে আমাদের মা বোনরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, এখন তারা এটা পাবলিকলি যখন বলছে, তখন আমরা যারা রাজনীতি করি তাদের জন্য এটা অত্যন্ত লজ্জার যে আমরা তাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে পারছি না। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতার দায়টা সরকারকে নিতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, আগামী বাংলাদেশে কোন রাজনৈতিক দলের অল্প সময় নির্বিঘ্ন ঈদ যাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার তা স্বস্তির হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম। বিআরটিএ ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ের আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত আহতদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শুক্রবার সকালে কুমিল্লায় আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত 86 জন এবং আহত 33 জনের পরিবারের মাঝে মোট 4,89,00,000 টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। টাঙ্গাইল যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। শুক্রবার দুপুরে টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের সময় কথা বলেন তিনি। আমাদের একটা প্রজেক্ট আমরা ইতিমধ্যে চিন্তা করেছি, প্রায় 50 কোটি টাকা লাগবে এই বাঁধ নির্মাণ করতে হলে। এটা কিন্তু স্থায়ী বাঁধ হবে। এরপরে আরো বড় বাঁধ এবং যেখানে প্রোটেকশন থাকবে, যেখানে ব্লক দ্বারা সেই প্রোটেকশন তৈরি হবে ভবিষ্যতের কর্মসূচি অনুযায়ী। সেটার জন্য একটা নতুন পরিকল্পনা ইতিমধ্যে আমরা চিন্তা করছি। সেটা সিরাজগঞ্জ। 24 ঘন্টায় হাম জটিলতায় সারা দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে। 68 সারা দেশে হাম উপসর্গে প্রাণ হারিয়েছে 499 জন। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1315 জন। হাম ও এর উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। শিশুদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। এটি বাংলাদেশ শিশু হাসপাতাল। শুক্রবার সকালে এ হাসপাতালে হামে মারা যায় এক শিশু। স্বজনদের কান্না আর আহাজারিতে শোকের ছায়া নেমে আসে এই হাসপাতালে।
হাসপাতালের ভেতরে শিশু ওয়ার্ডে শিশুদের চিৎকার আর যন্ত্রণায় সৃষ্টি হয়েছে এক মর্মান্তিক পরিবেশ। এ হাসপাতালে 2 সন্তানকে নিয়ে ভর্তি মা মনি আক্তার। মিরপুর স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে হাম আক্রান্ত 7 বছরের মেয়ে মারিয়াকে ভর্তি করান এ হাসপাতালে, কিন্তু 1.5 বছরের ছেলে সুস্থ থাকলেও থাকতে হচ্ছে মেয়ের সঙ্গে। 3 দিন ধরে জ্বর, পরে 4 দিনের দিন নিয়ে এসেছি, হাম বাড়িয়েছি, সাড়ে গতরই বাড়িয়েছে, এখন কিছু খাইতে না, মুহুর ভিতরে সে দাগাও। বাচ্চা এটা নিউমোনিয়া ছিল, 4 নম্বর বেডে, 4 তলা। ওই 3 দিন গেছে, 6 দিন থাকছি, 6 দিন থেকে ওর বাসায় নিয়েছি, পরের দিন আবার এটা নিয়ে এসেছি। পুরান ঢাকার 10 মাসের শিশু হিমালয় বিশ্বাস হামে আক্রান্ত হয়ে ছটফট করছে হাসপাতালের বেডে। ক্যানোলা খুলে যাওয়ায় শুরু হয় রক্তক্ষরণ। 4 দিন ধরে ওকে ডক্টর মুখে খাবার দিচ্ছে না, ওর নল দিয়েও দিচ্ছে না, ওর কাশি আছে তো প্রচুর, আর হচ্ছে শ্বাসকষ্ট আছে, মানে অস্থিরতা যখন করছে না, এক পা দিয়ে আরেক পায়ে ক্যানোলা পুরো খুলে ব্লিডিং হয়েছে। এই নিয়ে সকাল থেকে এর মধ্যে 2বার ক্যানোলা পরানো হয়েছে ওকে। এদের মতো এই হাসপাতালে ভর্তি আছে 111 রোগী। দীর্ঘদিন চিকিৎসার পর এখনও রক্ষা পাচ্ছে না হামের থাবা থেকে। ওর সমস্যা ছিল হাম, নিউমোনিয়া, কাশি ছিল, জ্বর ছিল, শ্বাসকষ্টটা একটু আছে, মুখে খেতে পারে না, স্যালাইনেতে খাচ্ছে। হামের এমন পরিস্থিতিতে ঈদুল আজহায় শিশুদের নিরাপদ রাখতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হিমেল, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিম ও ইলিশ মাছের দাম। গেল সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়, আর এই সপ্তাহে তা নেমে এসেছে 130 থেকে 135 টাকায়। তবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আর সবজির বাজার নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্যে মিলছে না হিসাব। সবজির দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আজকে দেখলাম যে ডিমের দামটা 130 টাকা, অন্যদিন কিন্তু 150 টাকা, 55 টাকা ডজন নিচ্ছে। গত সপ্তাহে ম্যাক্সিমাম সবজি 100, 120 এরকম ছিল, এখন এই সপ্তাহে বেশিরভাগ 80, 70 এরকম মধ্যে আছে। সিন্ডিকেট ভাঙা খুব কঠিন, যেই সরকারি আসে সিন্ডিকেট থাকে, এটা ভাঙতে পারলে জনসাধারণের লাগে ভালো হইতো। উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন সংবাদ রাত। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। লেখা
দেখছেন সংবাদ রাত। এবার সাভলন কোরবানির হাট। আসন্ন ঈদ উল আজহা সামনে রেখে রাজধানীর শাহজাহানপুর পশুর হাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন জেলা থেকে পাহাড়ি নামের গরু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। কালা পাহাড়, ধলা পাহাড়, লাল পাহাড় এইসব নামের পশুগুলো ঘিরে ক্রেতাদের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। কয়েক মাস ধরে লালন পালন করা পশু নিয়ে ভালো দামের আশায় রাজধানীর হাটে এসেছেন খামারিরা। কেউ এনেছেন বিশাল আকৃতির গরু, কেউ আবার মধ্যম কিংবা ছোট আকারের পশু। ক্রেতাদের আকৃষ্ট করতে পশুগুলোর আলাদা নামকরণ করেছেন অনেকে। এটা হলো কালা পাহাড়, ঝিঙেদা জেলার ঘনকুণ্ড থানা। দাম হচ্ছে চাষি চাওয়ার দাম 4.5 লাখ, দাম হচ্ছে 4 লাখ 10, 20 এরকম। এখন একটা বিক্রি করিনি, আল্লাহর মধ্যে বিক্রি করব। দাম একটা 2.5 লাখ, 3 লাখ, 2 লাখ এরকমই আমি বড় গরু আনছি। আলহামদুলিল্লাহ, আশা করি বাজারটা খুব সুন্দর হবে, এটাই আমাদের নিয়ত আছে আর কি। বেচাকেনা জমে উঠবে আমরা বিকাল থেকে শুরু, আর রবিবার থেকে শুরু হবে আর কি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে ক্রেতাদের ভিড়। কেউ বাজার ঘুরে দাম যাচাই করছেন, কেউ আবার দরদাম করে পছন্দের পশু কিনে নিচ্ছেন। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেই দামে আর কি গরু বেচা কেনা হওয়ার কথা, এর থেকে একটু বেশি। বিগত দিনের চেয়ে এবছর গরুর দাম একটু বেশি হতে পারে। পরিবেশ মনে করেন মোটামুটি ভালো হবে আশা করতে পারছি। মানে গতবারের তুলনায় গরু মোটামুটি অনেক কম আইছে। এখনো আসলে মার্কেট আর 2-1 দিন না হলে বোঝা যাবে না। গরুগুলো দেখলাম, সো গতবারের থেকে অনেক দাম বেশি চাচ্ছে, কারণ এখনো ক্রেতা ওইভাবে আসে নাই। আমার মনে হচ্ছে যে দাম একটু বেশি, আর গরু অনেক আছে। গরুগুলো সব মনে হচ্ছে দেশি গরুই আছে, ভালো গরু আছে। পুলিশ টহল, অস্থায়ী কন্ট্রোল রুম, অনলাইন ট্রানজেকশন সহ হাট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর ঘটনা, চুরি কিংবা জাল টাকা প্রতিরোধে হাট কর্তৃপক্ষ জোরদার করেছে বাড়তি নিরাপত্তা। আমরা বাজারের পক্ষ থেকে নিরাপত্তার আমাদের র্যাবের ক্যাম্প করা আছে, পুলিশের ক্যাম্প করা আছে, সিভিলে এসবি, ডিবি, তার এনএসআই এরা সব আছে, চারিদিকে ঘোরাঘুরি করতেছে। ওটার কোনো নাই, সমস্যা নাই। ব্যাংকিং ব্যবস্থা আছে, ঢাকা ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, বিকাশ আছে, তারপর নগদ আছে, সবই ব্যবস্থা আছে। ব্যবসায়ীদের আশা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে ক্রেতার উপস্থিতি ও বেচাকেনা। জমে উঠবে রাজধানীর কোরবানির পশুর হাট। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। সাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। দেখছেন সংবাদ রাত। রাজধানীর বনানীতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিল অবৈধ সীসা বাণিজ্য, আর সেই বাণিজ্যের গোপন স্টোরেজ হিসেবে ব্যবহার করা হচ্ছিল করাইল বস্তি। শুক্রবার বিকেলে করাইল বস্তির বিটিসিএল কলোনিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ সীসা সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি 2 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মুন্সিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সোপান ও আজওয়াদ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার বিকেলে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান মারা গেছে। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।